হ্যালো এভরিওয়ান, আরও একটা বাংলা ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব পল্লী জননী কবিতাটা। পল্লী জননী কার লেখা কবিতা বলো তো? এটা কিন্তু একদম সহজ, নামের মধ্যেই আছে পল্লী জননী, আর এটা লিখেছেন আমাদের পল্লী কবি। পল্লী কবি কে বলো তো? আমি একটু নামটা লিখে দিই। এখন খুবই কমন একজন কবি, মানে যার নাম আমরা অনেক শুনি, তাই লিখে দেওয়ার কি আছে? লিখে দিচ্ছি কারণ হচ্ছে তার যে নামের বানানটা যাতে আমাদের ভুল না হয় সেজন্য, ঠিক আছে? এই দেখো, ফার্স্টের টুক তো একদম সহজ, জসিম। উফ না, হ্যান্ডরাইটিং খারাপ হচ্ছে, দাঁড়ো মুছে ঠিক করি। জসিম উদ্দিন। উদ্দিনে কিন্তু দয় সংযুক্ত না, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা, দুইটা দ আছে এখানে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে এই জন্য আমি তার নামটা একবার লিখে দিলাম তোমাদের জন্য। আচ্ছা চলো আগাই। ওকে, সো প্রত্যেকটা কবিতা পড়ার সময় তো আমি তোমাদেরকে আগে কি ব্যাখ্যা করি যে এই কবিতাটা কি নিয়ে বা কবিতাটা কি বলা হয়েছে। হ্যাঁ, কারণ এই কথা মনে হয় আমি অলরেডি 100 বার বলছি যে কোনো গল্প বা কবিতা পড়ার সময় আমরা যদি ওখানে মূলত কি বলা হয়েছে এইটা একবার বুঝে ফেলি, এটা যদি আমাদের মাথায় ঢুকে এবং এটা যদি আমরা একটু ফিল করতে পারি নিজেরা, তখন আমাদের জন্য ওই কবিতাটা বোঝা যেমন অনেক ইজি হয়ে যায়, সেরকম ওই কবিতা থেকে যে সৃজনশীল বা কিছু এমসিকিউ আসে না, যে কি বোঝানো হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, এই ধরনের ব্যাপারগুলো আনসার করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো পল্লী জননী কবিতাটা তোমরা অনেকেই বেশিরভাগই পড়ছো, আই গেস অনেকেই হয়তো পড়ো নাই। তো যারা পড়ছো, যারা পড়ো নাই সবার জন্য আমি একবার ছোট্ট করে যদি সাম আপ করে দেই, এখানে হচ্ছে এরকম একটা সিনারিও আমরা দেখতে পাই যে যেহেতু পল্লী কবি জসিম উদ্দিন ওনার লেখা, তো তার কবিতায় সবসময় প্রকৃতির অনেক বর্ণনা থাকে, স্পেশালি পল্লী প্রকৃতির বর্ণনা থাকে। তো এই কবিতাটায়ও পল্লী প্রকৃতির অনেক বর্ণনা আছে, কিন্তু পল্লী প্রকৃতির বর্ণনাগুলো তিনি কিভাবে করেছেন? কবিতার যে ফ্লোটা, কবিতার যে সিচুয়েশনটা, কবিতার সিচুয়েশনটা কি, যে একটা ছেলে সে হচ্ছে খুব অসুস্থ। হ্যাঁ, এমন অসুস্থ যে তার জীবন নিয়ে টানাটানি, এবং তার মা হচ্ছে তার শিওরে বসে, অর্থাৎ শিওরে বসে বলতে সে যেখানে শুয়ে আছে তার মাথার কাছে তার মা বসে ছেলের সেবা করছে, ছেলের জন্য প্রার্থনা করছে যাতে ছেলে হচ্ছে জলদি সুস্থ হয়ে যায়, এরকম একটা সিনারিও। এবং যে প্রকৃতির বর্ণনাগুলো দেয়া আছে সেই বর্ণনাগুলো অনেকটা এটার সাথে সামঞ্জস্য রেখে, যে মায়ের যে মনের ভিতরের আশঙ্কা, সেই আশঙ্কাটা কিভাবে চারপাশে প্রকৃতির মধ্যে ফুটে উঠতেছে, বা প্রকৃতির কোনো একটা বিশেষ বস্তু দেখে বা কোনো একটা ঘটনা দেখে মায়ের মনের আশঙ্কাটা কিভাবে আরও গাঢ় হচ্ছে। যেরকম মনে করো এখানে প্রকৃতির কিছু এলিমেন্টের কথা বলা হয়েছে, যেমন মনে করো হুতুম প্যাঁচার ডাক, বা হচ্ছে বাদুড়ের ডানা ঝাপটানো, বা এই যে ঘোর অন্ধকার বা জোনাকি পোকার উড়ে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো দেখে মা আরও এই জিনিসগুলোকে তার ছেলের মৃত্যুর সাথে, বা ছেলে যদি আয়ু শেষ হয়ে যায়, ছেলে যদি মারা যায়, এগুলো কি কোনো অশনি সংকেত নাকি, এগুলো কি কোনো খারাপ সংকেত নাকি, এই ধরনের চিন্তাগুলো মায়ের মাথায় আরও বেশি করে আসে এই প্রকৃতির এই ব্যাপারগুলো দেখে। তারপরে একদম শেষে আমরা দেখতে পাই যে সেই রুমটাতে, যে রুমটাতে সেই মা আর সেই ছেলে ছিল, সেখানে একটা প্রদীপ জ্বলতেছিল। তো ওখানে হচ্ছে লাস্ট লাইনটা এরকম, যে আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল, যে প্রদীপের তেল হচ্ছে শেষ হয়ে আসতেছে, অর্থাৎ প্রদীপটা নিভে যাবে। তো এই প্রদীপ নিভে যাবে, এইটাও এরকম একটা কি বলবো, যে এরকম একটা উপমা, যে ছেলেটার জীবন শেষ হয়ে যাওয়ার যে আশঙ্কা মায়ের মনের মধ্যে, শেষ লাইন পর্যন্ত আমাদের কবি সেটাই আমাদের কাছে বারবার এই বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে, বিভিন্ন ধরনের উপমা দিয়ে এটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে যে যা লেখা আছে আমাদের বইয়েরই লেখা, তোমরা তো বই থেকে পড়ে নিতে পারবা। তাও আমি যদি হালকা করে একটু গো থ্রু করি, ইম্পর্টেন্ট ব্যাপার কি, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা রাখালি কাব্য থেকে সংকলন করা হয়েছে। এটা কিন্তু আমাদের যে কোনো কবিতা, যে কোনো গল্পের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে এটা কোন কবিতা বা কোন বই বা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় এমসিকিউতে আসে। আমরা কবি পরিচিতি, লেখক পরিচিতি নিয়ে অনেক টেনশন করি, কিন্তু কবি পরিচিতি, লেখক পরিচিতি থেকে না আসলে বোর্ডে অত বেশি কোয়েশ্চেন আসে না। তোমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখো, এই জিনিসটা বুঝে ফেললে কিন্তু তোমার বাংলা ফার্স্ট পেপার পড়া অনেক সহজ হয়ে যাবে। কারণ বাংলা ফার্স্ট পেপার এমনিতেই সহজ, আমাদের কাছে কোন জিনিসগুলো প্যারা লাগে, যে এই যে কবি পরিচিতি, লেখক পরিচিতি, অনেক সময় আমাদের স্কুলে এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স দেয়, বাট বোর্ডে তুলনামূলক কমই আসে। ঠিক আছে, তো এটা নিয়ে অত বেশি টেনশন না করলেও হবে, আমরা এই ইনফরমেশনটা আমরা সবাই মনে রাখবো। ওকে, তারপরে আমি এখন এতক্ষণ ধরে যা যা বলছি ওগুলাই এখানে বলছে, যে রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনোকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ। ও আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আরও বলা হয়েছে যে ছেলেটা কেমন ছিল, যখন সুস্থ ছিল তখন কি করতো, যখন অসুস্থ তখনও সে মায়ের কাছে আবদার করতেছে, মা আমি এমন করব তেমন করব, এটা খাবো এটা খাবো।
আচ্ছা, এগুলো আমরা যখন কবিতাটা লাইন বাই লাইন দেখবো তখনই আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে এই তো আরও কি কি সিচুয়েশন ছিল সেগুলাই এখানে মোটামুটি ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এই জায়গাটা যদি পড়ে নাও, এখানেই মূলত আমাদের কবিতার সামারিটা দেওয়া আছে, এইটা পড়ে নিলে তোমরা হচ্ছে সৃজনশীলে লেখার জন্য অনেক আইডিয়া পেয়ে যাবা, বুঝছো? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে কি বলা হয়েছে, অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এ কবিতার মূল কথা। এটা কিন্তু আমাদের বইয়ের লাইন, ঠিক আছে? এটা যদি এমসিকিউতে দিয়ে দেয় যে আমাদের এই কবিতার মূল কথা কি, তখন কিন্তু কনফিউজ হওয়া যাবে না। যদি এরকম থাকে যে ছেলের প্রতি মায়ের ভালোবাসা বা দারিদ্র্যের চিত্র বা পল্লী প্রকৃতি হোয়াটএভার, যা অনেক কিছু থাকতে পারে যেগুলো দেখে মনে হবে আচ্ছা এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে, তখন কিন্তু তোমরা এটা বলে কমপ্লেন করবা না যে হ্যাঁ বাংলা ফার্স্ট পেপারে কী দেয় বোঝা যায় না। এটা কিন্তু বইয়ের লাইন, ঠিক আছে? বইয়ে লেখা আছে যে অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ হচ্ছে কবিতার মূল কথা। এই ধরনের যে লাইনগুলা হুবহু দেয়া থাকে এগুলো কিন্তু আমরা হুবহুই আনসার করতে হবে যদি এমসিকিউতে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন একটু ব্যাখ্যা দেখে ফেলি। আজকে আমি তোমাদের জন্য ব্যাখ্যা লিখেও দিছি যাতে তোমাদের কোনো প্যারাই না হয়, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি তোমাদের প্যারা যতটা মিনিমাইজ করা যায়। তাহলে চলো শুরু করি। ফার্স্টে কি বলা হয়েছে, রাত থমথম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। একদম মানে ওই যে পরিবেশটা ব্যাখ্যা করছে যে একদম অন্ধকার, একদম নীরব, যে রাত থমথম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধারে, যে নীরব এবং অন্ধকার, এতই নীরব যে নিঃশ্বাস ফেললে সেটাও শোনা যায়, কোথাও কারো কোনো সারা শব্দই নাই। ওকে, রুগ্ন ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। যে রুগ্ন ছেলের মাথার কাছে বসে মা একা একা রাত জাগতেছে এবং সে একদম করুণ চাহনিতে ছেলের দিকে তাকিয়ে আছে, ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা, এবং তার কাছে হচ্ছে মানে চোখও ঘুম ঘুম হয়ে আছে, কারণ গভীর রাতে জেগে আছে, তাই হচ্ছে তার চোখটাও ঘুম ঘুম হয়ে আছে। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। অর্থাৎ শিয়রের কাছে ওই যে ছেলের মাথার কাছে একটা প্রদীপ রাখা আছে, সেই প্রদীপটাও হচ্ছে একটু কাঁপা কাঁপা হয়ে জ্বলতেছে, মানে কি বলবো, যে জীবন প্রদীপ নিভে যাবে যাবে এইরকম একটা চিন্তা হচ্ছে মায়ের মনে আসতেছে ওই প্রদীপটার দিকে তাকায়। প্রদীপটা হয়তো নর্মালি জ্বলতেছে, ঠিক আছে, হয়তো প্রদীপটা এমন না যে আসলে নিভে যাইতেছে বা ঘুরে ঘুরে জ্বলতেছে বা কাঁপতেছে, এমন নাও হতে পারে। যে একটা আমরা যখন প্রদীপ বা মোমবাতি জ্বালায় রাখি, নর্মালি তো ওই আমাদের যে ফ্লেমটা থাকে সেটা একটা নর্মাল একটা মুভমেন্ট থাকে না, ওই নর্মাল মুভমেন্ট দেখেই হয়তো মায়ের কাছে মনে হইতেছে যে এরকম কোনো একটা অশনি সংকেত, এরকম কোনো একটা খারাপ সংকেত দিচ্ছে। হ্যাঁ, যে তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে, যে এটা দেখেও মায়ের কাছে ভয় লাগতেছে। ওকে, ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান। মশক মানে কি বলতো? আমার মনে হয় তোমরা জানো, মশক মানে হচ্ছে মশা। মশা। এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ, যে ডোবা থেকে পচা পাতার ঘ্রাণ আসতেছে। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। যে এখানে দেখো, এখানে হচ্ছে ওই যে বললাম না যে চারপাশের পরিবেশটা প্রকৃতিটা ব্যাখ্যা করছে, সেটাই আমরা একটু দেখতে পাই। যে ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁক দিয়ে শীতের বাতাস আসতেছে এবং শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। যে মা যে ছেলের জীবন নিয়ে ভয় পাচ্ছে, মা যে ছেলের জীবনের শঙ্কায় একদম আতঙ্কিত হয়ে আছে, এই ব্যাপারটাই আমরা এই কবিতায় বারবার বারবার রিপিটেশন দেখতে পাবো। এক একটা কি বলবো, এক এক রূপে আমরা এটা দেখতে পাবো, ঠিক আছে? যেমন এখানে কি বলছে, তারই সাথে সাথে বিরহী মায়ের, দেখো এখানেও কিন্তু তার ছেলের জীবন শঙ্কাটা প্রকাশ পাইছে, এই লাইনেও কিন্তু ছেলের জীবন নিয়ে যে তিনি আতঙ্কিত সেটা প্রকাশ পাইছে। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কেবা শুয়ে থাকে কবে। ছেলেটা কিন্তু খুবই চঞ্চল একটা ছেলে। আমরা আমাটির ভেপু পড়ছি না, আমাটির ভেপুতে আমরা যে দুর্গা চরিত্রটা পড়ছিলাম, দুর্গা চরিত্রের সাথে কিন্তু এই ছেলেটার চরিত্রের মিল আছে। হ্যাঁ, যে তারা হচ্ছে দুইজনই এরকম অনেক চঞ্চল, এবং এই ছেলেটা যেরকম, আচ্ছা দুর্গার কি হয় সেটা বলবো না, সেটা তো আমাদের বইয়ে নাই, এটা উপন্যাসে আছে। তোমরা যদি কেউ উপন্যাসটা পড়ো তাইলে জানবা যে দুর্গার কি হয়েছিল। থাক, তোমরা কেউ না পড়ে থাকলে তোমাদের জন্য আমি স্পয়েল করবো না। আচ্ছা, তো তাদের এই যে চঞ্চলতাটা, এই চঞ্চলতাটার দিক থেকে কিন্তু আমাদের সেই দুর্গার আর এই ছেলেটারও একটা মিল আছে, যে ছেলেটা শুয়ে থাকতে চাইতেছে না, উঠে যাবে, খেলবে, এখানে যাবে সেখানে যাবে, এইরকম একটা চরিত্র ছেলেটা। তো সেও বলতেছে হ্যাঁ এভাবে কে শুয়ে থাকে, এতক্ষণ শুয়ে থাকা যায় নাকি, কখন সকাল হবে, আমি সকাল হলে বাইরে যাব। মা কয় বাছারে চুপটে করিয়া ঘুমতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তার।
এটাও কি বোঝানো লাগবে? একদম তো স্পষ্ট বাংলা ভাষায় লেখা আছে যে মা হচ্ছে ছেলেকে বলছে তুমি চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করো। ছেলে বলে না আমার তো ঘুম আসতেছে না, আমি কি করব? নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। এখানে হবে হচ্ছে জননীর প্রাণ। এখানে একটু মিস্টেক আছে, ওয়েট একটু ঠিক করে দিই। যে মা হচ্ছে যেভাবে পারতেছে প্রার্থনা করতেছে, যে নামাজের ঘরে মোমবাতি দিয়ে, তারপরে হচ্ছে দরগায় গিয়ে দান করতেছে, আর হচ্ছে মনে মনে শুধু প্রে করতেছে যে আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলে যাতে সুস্থ হয়ে যায়। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, পীরের কাছে প্রার্থনা করতেছে, রাসুলের কাছে প্রার্থনা করতেছে। মানে এখানে আসলে তার ধর্ম বিশ্বাসটা মেইন ফ্যাক্টর না, তার ধর্ম বিশ্বাসের চেয়ে বড় হচ্ছে তার ছেলেকে মানে যার কাছে প্রে করলে ছেলে সুস্থ হবে। এখন যদি মানে তার সেন্টিমেন্টটা অনেকটা এমন এখানে যে আমার যদি ধর্ম পরিবর্তন করে, আমি মনে করো মুসলিম ধর্মের, আমি যদি কোনো একটা দেবতার কাছে প্রার্থনা করলে আমার ছেলে ভালো হয়ে যায়, তাও আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলেটা ভালো হয়ে যায়। এই যেমন মাজারে যাচ্ছে, দরগায় যাচ্ছে, এগুলো অনেক কিছু কিন্তু আমাদের ধর্ম সমর্থন করে না এরকম, তাই না? যে পীরের কাছে প্রার্থনা করতেছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটা বোঝানো হয়েছে যে মা একদম ডেসপারেটলি যে তার ছেলে যাতে ভালো হয়ে যায়, মানে সে জাস্ট প্রার্থনা করতেছে তার ছেলের জন্য। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। নয়ন নীর মানে কি? অশ্রু বা চোখের পানি। যে এটা বলতে বলতে তার মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, যে তার চোখের পানিতে তার মুখ ভেসে যাচ্ছে। বাঁশবনে বসি ডাকে কানা কুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। কানা কুয়ো কি জানো? কানা কুয়ো হচ্ছে একটা পাখি, এক ধরনের পাখি। হচ্ছে একটা পাখির নাম আর কি, মানে টিয়া একটা পাখির নাম, ময়না একটা পাখির নাম, এরকম কানাকুয়ো হচ্ছে একটা পাখির নাম। যে সে হচ্ছে বাঁশবনে বসে বসে কানাকুয়ো ডাকতেছে, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। যে এই নীরবতার মধ্যে একটা বাদুর যদি পাখা ঝাপটায় তখন ওই শব্দটা এত জোরে শোনা যায় যে মনে হচ্ছে এই শব্দের জন্য, মানে বাদুরের পাখা ঝাপটানোর জন্য সুপারির বন হেলে পড়বে। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুধছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। এই যে আরও একবার ওই মায়ের মনের আশঙ্কাটা, মায়ের মনের ভয়টা আমরা আরও একবার দেখি এখানে, যে কি, যে দুধছাই কিবা শঙ্কায় আমার পরাণ উঠেছে ভরি। কি শঙ্কায়? এই শঙ্কার প্রকাশ হচ্ছে এটা যে চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি। যে রাতের অন্ধকারে, এখানে যে মনে করো জোনাকি পোকারা রাতের অন্ধকারে উড়ে যাইতেছে, হ্যাঁ জোনাকি পোকার তো একটু লাইট জ্বলে না জোনাকি পোকায়, তো ওই যে রাতে কুয়াশা থাকে, তো ওই কুয়াশা এবং ওই আলোটা মিলায় একটা মনে করো হালকা একটা সাদা আবছা অবয়ব এরকম দেখা যায়। তো ওই সাদা আবছা আলোটা দেখে বা সাদা অবয়বটা দেখে মায়ের মাথায় কি আসতেছে? মায়ের মাথায় আসতেছে কাফনের কাপড়ের কথা। যে মনে হচ্ছে যে কুয়াশাটা একটা কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে। এটা তার কেন মনে হচ্ছে বলো তো? কারণ যে হচ্ছে মৃত্যু নিয়ে ভাবতেছে, যে হচ্ছে মৃত্যু নিয়ে ভয় পাচ্ছে, তার কাছে হচ্ছে মাথায় এরকম চিন্তা আসে যে জোনাকি পোকার উড়ে যাওয়া দেখেও তার কাছে কাফনের কাপড়ের কথা মনে হয়। তো তারপরে এটা বলছে যে দুধছাই কিবা শঙ্কায় আমার পরাণ উঠেছে ভরি, অর্থাৎ মায়ের মাথায় যেহেতু ওই ভয়টাই চলতেছে, তাই তিনি যেটাই দেখেন সেটা দেখেই তার মনে হয় যে এটা কোনো একটা সংকেত। যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। যেই কথাটা ভাবতে সবচেয়ে ভয় লাগে সেটাই হচ্ছে মাথায় ঘুরতে থাকে। আমাদের এমন মনে হয় না যে কোনো একটা জিনিস আমরা চাচ্ছি না হোক, কোনো একটা জিনিস নিয়ে আমরা ভয় পাচ্ছি, তো বারবার আমাদের ওইটাই মনে হতে থাকে যে ওইটাই হবে। যেমন মনে করো আমি যখন বোর্ড এক্সাম দিতাম, আমার একটা ফ্রেন্ডের আরও এমন বেশি, যে পরীক্ষা দিয়ে আসছে, এরপরে রাতের বেলা না ঘুমায় শুয়ে শুয়ে ভাবতেছে যে আমি কি রোল লিখছিলাম, আমি কি রেজিস্ট্রেশন লিখছিলাম, আমার যদি ফেল চলে আসে। তো এইরকম আর কি, যেটা আমরা চাই না হোক সেটা আমাদের সবচেয়ে বেশি মনে হয় যে আল্লাহ এটা যদি হয়ে যায় তখন কি হবে। তো তাই ভাসে হিয়া কোণে। হিয়া মানে কি বলতো? হিয়া মানে হচ্ছে হৃদয়। তার হৃদয়ের মধ্যে সেগুলো ভেবেই তার হৃদয় বারবার কেঁপে ওঠে। বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। অর্থাৎ নিজেকে নিজে আবার সান্ত্বনা দিচ্ছে, নিজেকে নিজে বলছে না না কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে। বালাই বালাই এসব মানে এসব ভাবা ঠিক নেই, এসব ভাবা যাবে না।
ছেলে কয় মাগো পায়ে পড়ি বল ভালো হই যদি কাল, করিমের সাথে খেলিবারে গেলে দেবে না তো তুমি গাল। তো ছেলে তো হচ্ছে খুবই চালাক, ছেলে তো এখন সুযোগ নিয়ে নিতেছে যে মায়ের মনটা নরম আছে, এখন যত আবদার আছে সব আবদার মায়ের কাছে করে রাখবো যাতে সুস্থ হলে আর কিছু বলতে না পারে। চালাক আছে ছেলে, যে মাগো বলো আমি যদি কালকে ভালো হই তখন আমি করিমের সাথে খেলতে গেলে আমাকে তুমি বকা দিবা না তো? আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খাড়া। তো ছেলেটা হচ্ছে অনেক চঞ্চল, বললাম না, ছেলেটা হচ্ছে ভাবতেছে আমি কখন খালি সুস্থ হয়ে যাবো, সুস্থ হয়ে আমি দৌড়াদৌড়ি করবো। তো বলতেছে আচ্ছা যদি এমন হয় যে রহিম চাচা, রহিম চাচা কে? রহিম চাচা তাইলে একজন কবিরাজ, তাই না? তাহলে রহিম চাচা কে বলো তো? রহিম চাচা হচ্ছে কবিরাজ, কারণ কবিরাজই তো ঝাড়ফুঁক করে। যে রহিম চাচার ঝাড়া এখন আমাকে এই সব অসুখ থেকে আমাকে একবারে সুস্থ করে দিতে পারবে। মা কেবল বসে রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। আর মা হচ্ছে শুধু বসে বসে ছেলে যত কথা বলতেছে মানে চেষ্টা করছে সব কথা মানে ভাষা ভাষা চোখে ভাষা ভাষা ভাবে শুনতে পাচ্ছে, আর সব কথা হচ্ছে তিনি শুনতেছে, সব কথা মানে জাস্ট কি বলবো মাথায় নিতেছে, সব কথা শুনেই যাচ্ছে, এরকম যে তার মাথা কাজ করতেছে না ভয়ে চিন্তায় টেনশনে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ট্যাপের মোয়া বেঁধে তুমি 7 ননিশিকা ভরে, খেজুরে গুড়ে নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রাখিও আমার সমক পরে। যেটা বললাম ছেলে তো আমাদের খুবই চালাক, সে হচ্ছে যতই অসুস্থ থাকুক সে তার যত আবদার যত ইচ্ছা আছে সব এখন মায়ের কাছ থেকে আদায় করে নেবে, এই ধান্দায় হচ্ছে সে আছে। তো সে কি বলতেছে, সে বলতেছে যে সে কি কি খাইতে চায় ওগুলা, যে দেখো ফার্স্টে বলছে আমার লাটাই কিন্তু মানে ঘুড়ি উড়ানোর যে লাটাই, বলতেছে যে আমার লাটাইটা কিন্তু তুমি যত্ন করে রাখো, আমি সুস্থ হয়ে কিন্তু ঘুড়ি উড়াবো। রাখিও ট্যাপের মোয়া বেঁধে তুমি 7 নরিশিকা ভরে, অর্থাৎ একটা মোয়া 7 নরিশিকা মানে কি ওই যে শিকা থাকে না, তোমরা শিকা দেখছো যে ওই যে মাটির যে পাত্র ঝুলায় রাখে না গ্রামের বাড়িতে, ওগুলা 7 নরি মানে মনে হয় যে 7টা লেয়ার ওই যে এরকম থাকে মনে হয়। আরও একবার ছবি আঁকি আমি, আমার কি জানি আমি কি জানি আমি, আচ্ছা থাকবা তো, যে বিএমপির ক্লাসগুলোতে মানে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি করছে ক্লাসগুলোতে আমি এত ছবি আঁকতাম, পোলাপাই মনে আমার ড্রয়িং টিচার বানাই দিছে যে আপু ছবি এঁকে দেখান, আপু পড়াইতে হবে না। তো তোমাদের এখন ছবি এঁকে দেখাই, এই যে এরকম যে এইসবের মধ্যে 7 নরিশিকা, মনে করো এখানে 7টা থাকবে, ঠিক আছে? তো এগুলাতে মোয়া ভরে রাখে যাতে, তার জন্য। আচ্ছা ছবিটা মুছে ফেলি, আমার আর্ট তোমরা দেখতে পাবা সামনে, আচ্ছা খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে। তো সে বলতেছে যে সে কি কি খাইতে চায়, তার জন্য হচ্ছে এই হুড়ুমের কোলা রাখতে হবে, তারপরে সেটা কি ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো মানে হচ্ছে মনে একটা ফুলের ডিজাইনওয়ালা শিকার মধ্যে তার জন্য হুড়ুমের কোলা ভরে রাখতে হবে। তো এগুলো, এটা হচ্ছে এক ধরনের মিষ্টি খাবার, আর তারপরে এটাও হচ্ছে একটা মিষ্টি খাবার। তো সেই সব মিষ্টি মিষ্টি মজার মজার খাবার তার মাকে বলছে যাতে সে একদম তার জন্য সব রেডি করে সাজায় রেখে দেয়। খুবই চালাক একটা ছেলে। আর মা বসে বসে শুনতেছে। তারপর ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত। তো আবারও আমাদের ওই যে বললাম যে তিনি বারবার হচ্ছে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তো সেরকমই যে তারপরে আস্তে আস্তে ছেলেটা তো অসুস্থ তাই না, এত বকবক করে তারপর সে টায়ার্ড হয়ে গেছে, চুপ করে গেছে, তারপরে মা আস্তে আস্তে তার মাথায় হাত বুলাই দিচ্ছে, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, যে এই থমথম অন্ধকার কালো রাতের মধ্যে জোনাকি নেচে বেড়াচ্ছে। রুগ্ন ছেলে শিওরে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূরবনে। সাঁঝ হয়ে গেল তবু আসে না কো আই ঢাইমার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। যে এখন ছেলের মাথার কাছে বসে বসে মায়ের হচ্ছে অনেক পুরান কথা মনে পড়তেছে। কি কথা? যে একদিন হচ্ছে সে মাকে না বলে দূর এক বনে চলে গেছিল। সাঁঝ হয়ে গেল, সাঁঝ মানে কি তোমরা তো সবাই জানো তাই না? সাঁঝ মানে কি? সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যা, সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যা। তবু আসে না কো আই ঢাই মার প্রাণ, অর্থাৎ মায়ের প্রাণ তো একদম হার্টবিট বেড়ে গেছে, ভয়ে টেনশনে যে আমার ছেলেটা কোথায় গেল, কোনো বিপদ হইল না তো, মা একদম চিন্তায় পড়ে গেছে ছেলেকে নিয়ে। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হর্ষ মানে কি জানো? হর্ষ মানে হচ্ছে আনন্দ, যে সে একদম মনের আনন্দে গান গাইতে গাইতে আসতেছে। এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনই কালি সাঝে। যে এক কোচ ভরা মানে যে লুঙ্গিতে কোচ দেয় না,
এটা আমি আর কেমনে এক্সপ্লেন করবো, আমি তো লুঙ্গি পরি না। যাই হোক, তো হচ্ছে অনেকগুলা বেথুল ফল নিয়ে আসছে। বেথুল ফল কি? বেথুল ফল হচ্ছে এক ধরনের ফল যেগুলো এরকম ঝামর ঝুমুর বাজে, অর্থাৎ সাউন্ড করে, তো এগুলো দিয়ে খেলতে ভালো লাগে আর কি, এই জন্য নিয়ে আসছে। তারপরে তার মা তাকে কি বলতেছে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনই কালি সাজে, যে ছেলেকে বকা দিচ্ছে যে তুই এমন সন্ধ্যাবেলা তুই কই গেছিলি, এখনো বাড়ি আসতেছিলি না কেন। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার। এখানে রায়না হয়ে গেছে, রায়নাকে আমি আবার বায়না বানিয়ে দিচ্ছি, ওয়েট। যে তার অনেক কথা মনে পড়তেছে, যে তার দারিদ্র্যের জন্য ছেলের কত বায়না তিনি মিটাইতে পারেন নাই। আড়ঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি, তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। আড়ং কি? আড়ং হচ্ছে এক ধরনের মেলা, তো সেখানে পুতুল কিনবে। মনে করো ছেলে যদি আড়ঙে যায় ঘুরতে, তখন তো কিছু না কিছু কিনতেই চাবে, কিছু খাইতে চাবে, তো সেটা দেওয়ার টাকা নেই দেখে মা কি বলছে, মা বলছে মুসলমানের হচ্ছে আড়ং দেখতে হয় না। তখন ছেলে বলতেছে, হ্যাঁ করিম সে গেল আজিজ চলিল, এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। তখন সে তার আরো মুসলমান ফ্রেন্ডদের কথা বলতেছে, কেন করিম তো গেছে, আজিজ তো গেছে, তাইলে আমি গেলে সমস্যা কি, ওরাও তো মুসলমান, ওরা মুসলমান হয়ে যাইতে পারলে আমি কেন যাবো না। না, এইগুলোর উত্তর দিতে তো মায়ের দুঃখটা আরো বেড়ে যেত, মায়ের আরো বেশি কষ্ট লাগতো। এসব প্রশ্নের কোনো জবাব হচ্ছে মা দিতে পারতো না, কারণ এটা তো আসল কারণ না যে মুসলমানের আড়ং দেখতে নেই। আসল কারণ কি? আসল কারণ হচ্ছে তার অভাবের সংসার, তিনি ছেলেকে টাকাটা দিতে পারবেন না আড়ং দেখতে যাওয়ার, গিয়ে একটা কিছু খাওয়ার, একটা কিছু কিনার, তাই ছেলেকে মানে চুপ করানোর জন্য, ছেলে যাতে যাইতে না চায় সেই জন্য হচ্ছে ছেলেকে এইসব কারণ তিনি বানায় বানায় বলতেছিলেন। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। তো তার এই অভাবের সংসারে আজও তিনি ছেলেকে হচ্ছে কোনো পথ্য মানে কি? পথ্য মানে হচ্ছে যে অসুস্থ হইলে বিভিন্ন ধরনের বাসায় যেসব খাবার খাইলে হচ্ছে আমাদের সুস্থতাটা তাড়াতাড়ি হয়। মনে করো কারো যদি ঠান্ডা লাগে আমরা চা খাই বা স্যুপ খাই, তারপরে মনে করো যে কারো যদি পেটের অসুখ হয় সে হচ্ছে স্যালাইন খায়, তো এগুলো কি? এগুলো হচ্ছে পথ্য। ওষুধ হয়নি আনা, যে ওষুধও আনতে পারে নাই, যে ছেলেকে কিছুই দিতে পারেন নাই সুস্থ করার জন্য, কারণ তার কাছে কোনো টাকা পয়সা নেই। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। যে এরকম এখানে হচ্ছে এরকম আরো একটা এক্সাম্পল দিছে, যে যখন ঝড় হয় তখন তো পাখিরা তো গাছের উপরে থাকে, তো তারা তো মানে আরো বেশি তারা একটা বিপদের মধ্যে থাকে না, যে কখন উড়ে যায়। তখন কি, যে মা পাখি থাকে, মা পাখি হচ্ছে তার বাচ্চাদেরকে তার ডানার নিচে নিয়ে সেফ রাখার চেষ্টা করে। তো এখানে চিত্রটা অনেকটা এরকম, যে মা চেষ্টা করতেছে তার সর্বস্ব দিয়ে তার ছেলেকে আগলায় রাখতে, কিন্তু ঝড়ের সময় যেরকম খুবই নাজুক একটা পরিস্থিতিতে থাকে যে এখনই উড়ে যাইতে পারে, তো এই আমাদের পল্লীমা আর তার সন্তানের অবস্থাটাও অনেকটা এরকম, যে একটা ঝড়ে গাছের উপরে নীরের পাখি যেভাবে তার সন্তানকে জড়ায় রাখে খুবই নাজুক অবস্থায়, এখানেও সেরকমই একটা অবস্থা। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এসুর, মরণের দূত এলো বুঝি হায়, হাঁকে মায় দূর দূর। যে ঘরের চালে হুতুম পাখি ডাকতেছে, হুতুম পেঁচা ডাকতেছে অকল্যাণ এসুর, যে হুতুম ডাকা তো হচ্ছে অকল্যাণ, মরণের দূত এলো বুঝি হায়, হাঁকে মায় দূর দূর। ওই যে মায়ের কাছে আবার সে ছেলের মৃত্যুর আশঙ্কা, যে মরণের দূত চলে আসলো নাকি, তারপর মা হচ্ছে দূর দূর করে তাড়াই দিচ্ছে। মা কি আসলে মরণের দূতকে তাড়াচ্ছে? বা মরণের দূতকে কি মা আসলে তাড়াইতে পারবে? মা আসলে কাকে তাড়াচ্ছে বলো তো? তার নিজের মনে যে শঙ্কাটা, যে তার ছেলে যদি চলে যায়, সেই শঙ্কাটাকেই তিনি দূর দূর করে তাড়াই দেওয়ার চেষ্টা করতেছে। পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে। যে পচা ডোবা হতে বিরোহিনী, বিরোহিনী কি? বিরোহিনীও হচ্ছে একটা পাখি, ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। যে কৃষাণ ছেলেরা এই বিরোহিনীর বাচ্চা চুরি করেছে। তো এখানেও কিন্তু ওই যে এই যে একটা মা সন্তানের সম্পর্কই কিন্তু আমরা আরো একবার দেখতে পাই, যে এই বিরোহিনী কেন ডাকতেছে? কারণ তার ছেলে, তার সন্তান হচ্ছে তার কাছ থেকে দূরে চলে গেছে। ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে। যে মশা উঠতেছে ভন ভন করে, আর বনের মধ্যে হচ্ছে পাতা ঝরে পড়তেছে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল ঝরেছে তাহার সনে, যে পাতায় চোয়ায় চোয়ায় পানি পড়তেছে। তো এইটাও কিন্তু একটা মেটাফর হিসেবে কাজ করে, যে ওই যে ছেলের প্রাণ আস্তে আস্তে ঝরে পড়তেছে, এরকম একটা চিন্তা যে মায়ের মনে। এই দেখো, এই পুরা প্যারাটাই কিন্তু মনে হচ্ছে যে একটা প্রকৃতির বর্ণনা দেয়া, কিন্তু এখানে আসলে কি দেওয়া বলতে, এখানে হচ্ছে মায়ের মনের অবস্থাটাই ব্যাখ্যা করা হয়েছে। কবিরা কি সুন্দর করে সবকিছু বর্ণনা করে, তাই না?
মানে চিন্তা করো যে এখানে দেখে পুরো মনে হচ্ছে যে প্রকৃতির অবস্থা, কিন্তু আসলে এখানে একটা মানুষের মনের অবস্থাটা ফুটায় তুলছে। মানে কি বলবো, মানে অনেক, মানে আমার হঠাৎ করে এরকম মনে করে পড়াইতে পড়াইতে, যখন আমি নিজে পড়তাম তখন তো মনে করো পরীক্ষা পাশের জন্য পড়তাম, তাও আমার অনেক ভালো লাগতো কবিতা গল্পগুলো পড়তে, কিন্তু পড়ানোর সময় আমি যখন আরেকটু ডিপ ডাইভ করা লাগে, যে পড়ানোর সময় তোমাদের যাতে আমি চেষ্টা করি আরও বেশি করে একটু বুঝে তোমাদের পড়াইতে, তখন আমি আরও নিজেই ইমপ্রেসড হয়ে যাই যে ওয়াও কি সুন্দর করে লিখছেন তারা। আচ্ছা, তারপর আসো, রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা। যে ওই যে এই লাইনটা তো মনে হয় আমরা আগেও দেখছি, তাই না? সম্মুখে তার ঘোর কুজ্ঝটি, কুজ্ঝটি এই শব্দের অর্থ হচ্ছে, এই শব্দটার বানান মনে হয় এখানে একটু ভুল আছে, এটা তোমরা বইয়ে একটু দেখে নিও, হ্যাঁ, যে বইয়ে কুজ্ঝটি বানান কি আছে। কুজ্ঝটি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা, যে তার সামনে ঘোর অন্ধকার আর এই রাতটাকে তার কাছে মহাকালের মতো বড় মনে হচ্ছে, যে এই রাতটা যেন শেষই হচ্ছে না। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল। যে আর পাশে কি মাটির প্রদীপ, যে মাটির প্রদীপটা জ্বলতেছিল সেই মাটির প্রদীপটা বাতাসে জমায় খেল, অর্থাৎ বাতাসের জন্য আবার সে উড়াউড়ি করতেছে। আধারের সাথে জুঝিয়া, জুঝিয়া মানে কি? জুঝিয়া মানে হচ্ছে যুদ্ধ করে। তাহার ফুরায় এসেছে তেল, অর্থাৎ এই যে এখানে এই প্রদীপ বলতে কিন্তু সেই ছেলেটার অবস্থাকেই বোঝানো হয়েছে, যে মাটির প্রদীপে যেমন অন্ধকারের সাথে যুদ্ধ করে তার তেল আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে, সেরকমই এরকম বোঝানো হয়েছে আমাদের শেষ লাইনে এসে, যে এই ছেলেটার আস্তে আস্তে সে জীবনী শক্তি হয়তো শেষ হয়ে আসছে, বা মানে সে কি বাঁচবে নাকি বাঁচবে না, সে কি লাস্টে মারা গেল নাকি, এটা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কবি দেন নাই। তিনি শুধু এই কথাটাই বলেছেন যে আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল, অর্থাৎ এখানে প্রদীপ দিয়ে একটা তিনি উপমা ব্যবহার করেছেন, কিন্তু এখানে আসলে এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ছেলেটার কি বেঁচে গেল নাকি মরে গেল। জাস্ট এটা বলা হয়েছে যে তার জীবনের শক্তি হয়তো শেষ হয়ে আসছে আর মায়ের মনের শঙ্কাটা আরো বাড়তেছে। তাহলে গেল এগুলো আমাদের ওয়ার্ড মিনিং, এগুলো আমাদের বইয়েই দেওয়া আছে। আচ্ছা, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে আমি এই মাত্র তোমাদের বললাম, তাই না? যে ছেলের জীবন প্রদীপ নিভে যাওয়ার শঙ্কার কথা, এখানে কিন্তু মানে ছেলের জীবন প্রদীপ একেবারে নিভে যাওয়ার কথা বলা হয় নাই, বা ছেলেটা যে মারা গেছেই এরকম কোনো শিওরিটি কিন্তু আমাদের কবি দেন নাই। এখানে কি আছে? যে তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার শঙ্কার কথা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখানে তারপরে তোমরা তোমাদের মতো ব্যাখ্যা লিখে দিবা। দেখো, এই যে ফোঁটায় ফোঁটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার সনে, এখানে কি বোঝানো হয়েছে? আমি কিন্তু একটাকে তোমাদের বলছি যে এখানেও যে তার প্রাণ আস্তে আস্তে ঝরে পড়ছে এরকম একটা চিন্তা যে মায়ের মনের মধ্যে, সেটাই হচ্ছে এখানে প্রকাশ পাইছে, যে মায়ের হৃদয়ের আতঙ্কিত অবস্থা, ঠিক আছে? মুসলমানের আড়ং দেখিতে নাই, পল্লীমা এই কথা কেন বলেছেন? কেন বলেছেন বলো তো? কারণ হচ্ছে আড়ং দেখতে যাওয়ার টাকা তার কাছে ছিল না, এই জন্য হচ্ছে তিনি এই কথা বলছেন। আচ্ছা, যে তার অভাবের জন্য, তার দারিদ্র্যের জন্য, দেখায় দিই, দারিদ্র্যের জন্য। সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা, এটা কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে এই যে তার যে মনের অবস্থাটা, যে তার সামনে ঘোর অন্ধকার এবং তার কাছে মনে হচ্ছে যে এই রাতটা মহাকালের মতো, এই রাতটা এত লম্বা, রাতটা শেষই হচ্ছে না, তার মনের যে শঙ্কা, তার মনের যে ভয়, তার মনের যে দুশ্চিন্তা, এগুলো হচ্ছে বোঝানো হয়েছে। তাইলে কি মায়ের হৃদয়ে, যে রুগ্ন ছেলে শিয়রে বসে থাকা মায়ের হৃদয়ে আতঙ্কিত অবস্থাকে বোঝানো হয়েছে। আচ্ছা, মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় কেন দান? মানে তার ছেলে সুস্থতা কামনায়, তাই না? বিরোহী মায়ের একেলা পরাণ দোলে, একেলা পরাণ কেন দোলে? আমি কি করতেছি বলতো? আমি কিন্তু অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে, এই প্রশ্নগুলোর মানে একদম মূল আনসারটা কি, আর মূল আনসারটা মানে তোমার অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত, সেটা আমি এখন একটু বলে বলে যাচ্ছি। যে এই ধরনের প্রশ্নগুলো আসে যে কোনো একটা লাইন দিয়ে এটা ব্যাখ্যা করো, বা আমরা যেই লাইনগুলো, আমরা কবিতা পড়ার সময় আমরা যেই লাইনগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ে আসছি, সেই লাইনগুলো থেকে কিন্তু দেখবা প্রশ্নগুলো আসে, যে এখানে এমন কেন বলা হয়েছে, এখানে কি প্রকাশ পাইছে, এইটা ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো আসে। তো ব্যাখ্যা কিন্তু আমাদের মোরালে সিমিলারই হবে, যে আমরা যে সিনারিওগুলো দেখছি, যে অবস্থাগুলো দেখছি আমরা সেগুলাই ব্যাখ্যা করব, কিন্তু আমাদের ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ফার্স্ট লাইনটাই বলে বলে যাচ্ছি, যে সবসময় এভাবে লিখবা যে কেন দোলে। তো এটা এক লাইনে লিখবা, যে হয়তো কি, যে ছেলের প্রাণ নাশের আশঙ্কায় বা ছেলেকে নিয়ে আশঙ্কায় হচ্ছে মায়ের একেলা পরাণ দোলে। তারপরে হচ্ছে ব্যাখ্যা করবা যে এরকম আমরা পল্লী জননী কবিতায় আমরা দেখতে পাই
যে একটা রুগ্ন ছেলে, তার শিওরে হচ্ছে মা রাত জাগতেছে, তার সুস্থতার জন্য কামনা করতেছে, কিন্তু সাথে সাথে অনেক ভয়ও পাইতেছে, হুতুম প্যাঁচার ডাক বা জোনাকি পোকার উড়ে যাওয়া এসব দেখেও মায়ের মনে ছেলের প্রাণনাশের আশঙ্কায় মায়ের হৃদয় কেঁপে ওঠে। এই ধরনের ব্যাখ্যা হচ্ছে আমরা লিখে দিব, বাট ফার্স্ট লাইনটা আমরা কি লিখতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তোমার পুরো আনসার না তোমার টিচার পড়ে দেখবে না, সত্যি কথা যেটা, যে আমাদের টিচাররা তো একসাথে কয়েকশো খাতা দেখেন, তো তোমার কোনো পুরো আনসার পড়ে দেখবে না। কি ইম্পর্টেন্ট? তোমার ফার্স্ট লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমি বারবার তোমাদের বলতেছি অনেক গুরুত্ব দিয়ে, যে ফার্স্ট লাইনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে গেল। এরপরে আসো, উত্তর দিতে দুঃখিনী মায়ের জ্বালা বেড়ে যায় কেন? কারণ হচ্ছে ওই যে তার অভাবের সংসার, তার অভাবের জন্য হচ্ছে তিনি তার ছেলেকে কি জানি আড়ং দেখতে দিতে যাইতে পারতেছিলেন না, তাই হচ্ছে ছেলে যখন আরো বলে যে হ্যাঁ ও গেল আমি কেন যাইতে পারবো না, ওইটার উত্তর দিতে তার মায়ের হচ্ছে আরো মনে জ্বালা বেড়ে গেল, কারণ তার যে অক্ষমতার কথা তার আরো সেটা বেশি করে মনে হয়, তার দারিদ্র্যের কথা আরো বেশি করে মনে হয়। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে কি বোঝানো হয়েছে? যে আমাদের যে মা তিনি হচ্ছে তার ছেলেকে চেষ্টা করতেছেন তার সর্বস্ব দিয়ে আগলায় রাখার, এটাই হচ্ছে বোঝানো হয়েছে, ঠিক আছে? যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, এই কথাটা আমি মনে হয় আমি না আমাদের কবি এই কথাটাকে কিন্তু এক একভাবে আমাদের কবিতায় প্রকাশ করছেন, তাই না? অনেকবার 5-6টা লাইনে আমরা বারবার এরকম দেখতে পাইছি যে তিনি হচ্ছে তার ছেলে প্রাণনাশের আশঙ্কা করছেন। তাহলে এখানে এটাই প্রকাশ পাইছে যে মা হচ্ছে চাচ্ছেন না ছেলের মৃত্যু নিয়ে ভাবতে, বা চাচ্ছেন না এরকম ভাবতে যে আমার ছেলে হয়তো মারা যাবে, কিন্তু এই কথাটাই তার মাথায় হচ্ছে বারবার আসতেছে, যে ছেলের মৃত্যুর কথা মনে জেগে প্রাণ শিহরে ওঠে। তাহলে আমরা অনুধাবন দেখে নিলাম। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো হচ্ছে আমাদের সৃজনশীলের গ ঘতে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে খুবই সিম্পল কথা, খুবই সহজ কথা, আমি জানি তোমরাও হয়তো এগুলো জানো, এতদিনে আমি প্রত্যেকটা ক্লাসে এগুলো বলি, তোমরা হয়তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছো। যে গ নাম্বারে কি আসে? গ নাম্বারে হচ্ছে কোন একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা কোন দিকটা ফুটে উঠছে, এই ধরনের প্রশ্নগুলো আসে হচ্ছে আমাদের গ নাম্বারে। আর ঘ নাম্বারে কি আসে? যে ঘ নাম্বারে এরকম আসে যে কবি উদ্দীপকে কি আমাদের কবিতাটার পুরোপুরি প্রতিফলন ঘটছে নাকি, বা মূল প্রতিপাদ্য বিষয়টা কি এখানে বলা হয়েছে নাকি, বা হয়তো যে আমাদের উদ্দীপকের যে চরিত্র থাকে এবং আমাদের কবিতার কোনো একটা চরিত্র, তারা কি হচ্ছে তাদের কোনো একটা কাজ বা কোনো একটা কি বলবো অনুভূতিকে একই জায়গা থেকে আসতেছে নাকি, তাদের গল্পটা কি একই রকম নাকি, তাদের চরিত্রটা কি একই রকম নাকি সম্পূর্ণভাবে, এই ধরনের সিম্পল কয়েকটা প্রশ্নই ঘুরায় ফিরায় আসে। তো চল আমরা দুই একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। ওকে, তারপর গ নাম্বারে কি বলা হয়েছে? উদ্দীপকে পল্লী জননী কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে, একদম সহজ। কোন দিক? যে সন্তানের জন্য চিন্তা, সন্তানের অসুস্থতা, সন্তানের জন্য দুশ্চিন্তা, এই ব্যাপারটা প্রকাশ পাইছে। তারপরে আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো যে আমাদের কবিতায় মানে উদ্দীপকে কি বলা হয়েছে, উদ্দীপকে কি বলা হয়েছে আমরা হুবহু লিখবো না, আমরা উদ্দীপকটা পড়ছি না, এবার আমরা নিজের মতো করে লিখি যে এখানে বাদশাহ বাবর তার ছেলে হুমায়ুনকে নিয়ে যে তিনি দুশ্চিন্তা করছেন সেটা প্রকাশ পাইছে, যে তার ছেলে হুমায়ুন হচ্ছে অনেকদিন ধরে অসুস্থ, হয়তো সে আর বেশি দিন বাঁচবে না, এটা নিয়ে তার বাবা অনেক বিচলিত হয়ে আছেন, এই ব্যাপারটা প্রকাশ পাইছে। 2-3 লাইন লিখলে দেখবো তোমার হাফ পেজ হয়ে গেছে। এরপরে কি লিখবো আমরা? এরপরে লিখবো যে আমরা আমাদের পল্লী জননী কবিতায় এই সিমিলার কি দেখতে পাই? সিমিলার আমরা দেখতে পাই যে রুগ্ন ছেলে অসুস্থ হয়ে মানে ছেলে অসুস্থ হয়ে আছে, তার জন্য মা চিন্তা করতেছে, তার প্রাণনাশের আশঙ্কা করতেছে, তাকে নিয়ে দুশ্চিন্তা করছে, তাকে সেবা করার চেষ্টা করছে। তো এই যে সন্তানের প্রতি যে পিতামাতার যে স্নেহটা, সন্তানকে নিয়ে পিতামাতার যে দুশ্চিন্তা, অসুস্থ সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তা, এই ব্যাপারটাই উদ্দীপকে এবং কবিতাংশে প্রকাশ পাইছে। ইজি, ঠিক আছে? এত ব্যাখ্যা করে বলারও দরকার নেই আসলে, তোমরা ডাবল স্পিডে দেখবা। আচ্ছা, প্রতিফলিত দিকটি পল্লী জননী কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে কি? সামগ্রিক ভাবকে কি ধারণ করে? এই ধরনের আনসারগুলা সুন্দর করে লেখার জন্য দাঁড়াও সাদা কালি দিয়ে দাগ দিই। এই যে সামগ্রিক ভাবকে ধারণ করে নাকি করে না, এই ধরনের আনসারগুলা সুন্দর করে লেখার জন্য আমাদের কি করতে হবে জানো? আমাদের কবিতাটা মাথায় রাখতে হবে, নট জাস্ট বারবার পড়তে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কবিতায় কি কি উপকরণ ছিল, কবিতায় কি কি ছোট ছোট, এখন মূল কথা তো একটাই, তাই না? যে একটা ছেলে অসুস্থ, তার মা তাকে নিয়ে টেনশন করতেছে, এটাই হচ্ছে আমাদের কবিতার মূল কথা। এছাড়া আমাদের কবিতায় অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে না? কি কি ছিল? যে
চারপাশের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা ছিল, যে হুতুম প্যাঁচা ডাকতেছে, জোনাকি পোকা উঠতেছে, মশা ডাকতেছে, পচা পাতার ঘ্রাণ আসতেছে, এই যে এরকম অনেকগুলো বিষয় আছে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের ফুটায় তুলতে হবে। কোথায়? আমাদের ঘ নাম্বারের আনসারে। কেন? যে সামগ্রিক ভাবকে কি ধারণ করে? সামগ্রিক ভাবকে কিন্তু এখানে ধারণ করতেছে না, কারণ এখানে জাস্ট কি দেখাইছে যে একজন পিতা তার সন্তানের যে এই যে তার সন্তান অসুস্থ সেটা নিয়ে তিনি চিন্তা করতেছেন, তিনি এটা নিয়ে তিনি কান্নাকাটি করছেন, এটা নিয়ে তিনি প্রার্থনা করছেন। এটা আমরা আমাদের কবিতায় দেখতে পাই, ফাইন। এছাড়াও আরও কি কি দেখতে পাই? এখানে কিন্তু আমরা একটা তার যে দারিদ্রতাটা, তার দারিদ্র কিন্তু এখানে দারিদ্রতা এটা কিন্তু ভুল, হয় বলবা দরিদ্রতা অথবা বলবা দারিদ্র, ঠিক আছে? তোমাদের একটা শিখায় রাখি যে দারিদ্রতা এই শব্দটা কিন্তু ভুল, ঠিক আছে? হয় বলবা হচ্ছে দারিদ্র অথবা বলবা দরিদ্রতা। ওকে, যাই হোক, আমি বলতে বলতে ভুল বলে ফেলছি, তাই তোমাদের একটু শিখাই দিলাম। তো তার এই যে দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে, তারপরে এই যে ছেলেটা তার মায়ের কাছে আবদার করছে, এই ব্যাপারগুলো ফুটে উঠেছে। তো এরকম কিন্তু তারপরে হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, একটা গ্রামীণ রাতের চিত্র ফুটে উঠেছে। তারপরে মা যে বারবার ছেলের প্রাণনাশের আশঙ্কায় ভীত হয়ে উঠছেন, এই ব্যাপারগুলো ফুটে উঠেছে। এই সবগুলো কিন্তু আমাদের ঘ নাম্বারে লিখতে হবে, যে সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, কারণ কবিতায় আরও এইসব চিত্র আমরা দেখতে পাই যেগুলো আমাদের উদ্দীপকে অনুপস্থিত। ঠিক আছে? আশা করি তোমরা সুন্দর করে লিখতে পারবা। ওকে, এবার নেক্সট। ওকে, তাইনুদ্দিন ফকিরের মেলায় যাওয়ার জন্য বায়না ধরে সুজন। সে তার মায়ের কাছে টাকা চায় মেলায় যাওয়ার জন্য। মা নিজের কাছে থাকা শেষ 5 টাকা সন্তানকে দিলেও সুজন তাতে সন্তুষ্ট হয় না। কি ফাজিল ছেলে! সে বলে 5 টাকায় কি কিছু পাওয়া যায়? তখন মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আহারে! সুজন মন খারাপ করে থাকলে রাতে তাকে গালে তুলে ভাত খেতে দেয়, গল্প বলে ঘুম পাড়ায়। উদ্দীপকের প্রথম অংশে পল্লীজননী কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে, কোন দিকটা প্রকাশ পাইছে? যে তার মায়ের যে দারিদ্র্যের দিকটা, যে সে হচ্ছে মেলায় যেতে চাইছিল কিন্তু তার মা তাকে টাকা দিতে পারে নাই। এখানে আমাদের মা টাকা দিতে পারছেন, কিন্তু অল্প টাকা দিতে পারছেন, যেটা দিয়ে ছেলে খুশি হয় নাই। ঠিক আছে? তো এই দিকটাই প্রকাশ পাইছে যে ছেলে হচ্ছে মেলায় যেতে চায়, কিন্তু মা হচ্ছে দারিদ্র্যের জন্য, অভাবের জন্য তাকে মানে সে যা চায় তা দিতে পারছেন না। উদ্দীপকের শেষ অংশে প্রকাশিত বক্তব্যই পল্লীজননী কবিতার মূল প্রতিপাদ্য। আচ্ছা, এখানে দেখো বলছে শেষ অংশে প্রকাশিত বক্তব্য পল্লীজননী কবিতার মূল প্রতিপাদ্য। এটা তোমাদের কি মনে হয়? এটার আনসার কি ইয়েস নাকি নো? যেটা কি মূল প্রতিপাদ্য নাকি না? হইলে কেন হ্যাঁ, না হইলে কেন না? আমি বলি এবার। আচ্ছা, এখন তোমাদের যাদের মনে হইতেছে যে না মূল প্রতিপাদ্য না, তোমাদের এই কারণে মনে হইতেছে যে আগের কোয়েশ্চেনে যে আমি এত ব্যাখ্যা করলাম যে আরও কত কিছু ওখানে দেখানো হয়েছে, কিন্তু ইয়াতে তো মানে কি বলে উদ্দীপকে তো এত কিছু নাই, তাই না? তো এটা হচ্ছে আমাদের না হওয়ার পক্ষের যুক্তি, কিন্তু আমি বলতেছি এটা হ্যাঁ হবে, যে মূল প্রতিপাদ্য। কেন মূল প্রতিপাদ্য? এবার আমি আমার যুক্তি দেই, যে এখানে বলছে উদ্দীপকের শেষ অংশে প্রকাশিত বক্তব্য। এখন শেষ অংশে প্রকাশিত বক্তব্যটা কি বলতো? যে এই যে মায়ের যে ছেলের প্রতি ভালোবাসাটা, মায়ের যে ছেলের প্রতি স্নেহটা, আদরটা, ঠিক আছে? যে ছেলে যখন রাগ করে আসে তখন মা হচ্ছে ছেলেকে জড়ায় ধরে আদর করতেছে, জড়ায় ধরে কান্না করতেছে, তারপরে সে মন খারাপ করেছিল তাই তাকে রাতের বেলা হাতে তুলে ভাত খাওয়াই দিছে। এখানে কি প্রকাশ পাইছে? যে মায়ের সন্তানের প্রতি স্নেহ। মনে আছে আমরা পাঠ পরিচিতি পড়ার সময় কি পড়ছিলাম? যে অপত্য স্নেহই হচ্ছে এই কবিতার মূল কথা। অপত্য স্নেহ মানে কি? অপত্য স্নেহ মানে হচ্ছে সন্তানের প্রতি স্নেহ, ঠিক আছে? তাইলে অপত্য স্নেহই কিন্তু এই কবিতার মূল কথা, তাই না? তাইলে প্রকাশিত যে বক্তব্যটা, প্রকাশিত বক্তব্য কিন্তু পল্লীজননী কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। এটা কিন্তু কারেক্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো যে কেন এটাই মূল প্রতিপাদ্য? এখন দেখি আমি কি ঠিক বলছি নাকি এতক্ষণ ধরে ভুজুং বাজুং বলছি। মন্তব্যটি যৌক্তিক। ইয়েস, কেন যৌক্তিক আমি তোমাদের বুঝাই বললাম, তাই না? এবারে চলো আমরা এমসিকিউ সলভ করে ফেলি। ওকে, পল্লীজননী কবিতায় ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলছে। কি বলছিল মনে আছে তোমাদের? সে বলছে আমার লাটাই কিন্তু রাখিও যত্ন করে। খুবই শেয়ানা একটা ছেলে। আচ্ছা, চলে মুসাফির কোন জাতীয় রচনা? এটা হচ্ছে জসিমউদ্দিনের লেখা একটা ভ্রমণ কাহিনী। দেখো নাম শুনলেই কিন্তু মনে হয় একটা ভ্রমণ কাহিনী ব্যাপার আছে, তাই না? যে চলে মুসাফির, মুসাফির মানে কি? মুসাফির মানে হচ্ছে পথিক। আচ্ছা আসো, এরপরে এক কোচ ভরা কোন ফল? কোন ফল বলো তো? বেথুল ফল।
ঠিক আছে, এমসিকিউ আমরা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার। এই পল্লী জননী কবিতার সাথে না এই বাবর হুমায়ুনের এই কবিতাটা অনেক বেশি রিলেট করতে দেখবা তোমরা, অনেকগুলা সিকিউতে আসে, অনেকগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, চরণদ্বয়ের ভাব বাস্তবতার ইঙ্গিত, আচ্ছা কোন লাইনে, এটার সাথে এখানে কোন লাইন মিলে, যে ছেলে হচ্ছে হয়তো আর বাঁচবে না, তার চারপাশে হয়তো মরণ অন্ধকার ঘিরে আসতেছে। তাইলে এখানের কোনটা এরকম মৃত্যুর একটা, যে মৃত্যু আসন্ন এরকম একটা সিনারিও কোনটায় বোঝায়? এটা তো না, ঝড়ের কাপে যেন নীরের পাখিটি, কৃষাণ ছেলেরা, এটাও না। কোনটা হবে? যে এটা, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল। এটা কিন্তু আমাদের ওই যে একদম লাস্ট লাইন ছিল, আমি তোমাদের বলছি না বারবার। ওকে, আসো। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, ছেলের কথায় আবদার ফুটে উঠেছে, তাই না? যে মায়ের কাছে আবদার করতেছে। কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাতনরি শিকায় কি রাখতে বলছিল? সাতনরি শিকায় কি রাখতে বলছিল মনে আছে কি জানি? ঢ্যাপের মোয়া না ট্যাপের মোয়া, ওই বস্তু রাখতে বলছিল, ঢ্যাপের মোয়া। আচ্ছা, মুসলমানের আরং দেখিতে নাই, পল্লী জননীর এই কথার মধ্য দিয়ে কি প্রকাশ পাইছে বলো তো? কুসংস্কারচ্ছন্নতা তো না, কারণ তিনি এই কথা বলছেন এমনভাবে যে এটা একটা কুসংস্কার, কিন্তু আসল কারণটা কি ছিল? আসল কারণটা কিন্তু ছিল তার অসহায়ত্ব, কারণ তার কাছে টাকা নাই, আরং দেখতে যাইতে দিবে ছেলেকে, সেই টাকাটা তার কাছে নাই, তাই তার অসহায়ত্বটা এখানে প্রকাশ পাইছে। যে কথা ভাবিতে পরাণ শিহরে, কোন কথা ভাবিতে পরাণ শিহরে বলো তো? ছেলের মৃত্যুর কথা। থমথম কালো রাত কিসের আলোয় নাচছে? কিসের আলোয় নাচছে? জোনাকির আলোয় নাচছে না? হ্যাঁ, জোনাকির আলোয় নাচছে। আচ্ছা, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। উদ্দীপকে প্রকাশ পেয়েছে পল্লী জননী কবিতার, কি প্রকাশ পাইছে বলো তো? প্রার্থনা করতেছে, তাই না? তাহলে আরোগ্য লাভের আকুতি। ওকে, এবার সেম লাইন বলছে যে কোন চরণে এই ভাবটা বিদ্যমান। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে, আমরা যেসব কোশ্চেন দেখতে পারি না সেসব কোশ্চেন, অ্যান্ড এই কোশ্চেনটা আসলেই ঝামেলার। মানে আমি এটা দেখে কতক্ষণ বসে বসে ভাবছি যে আচ্ছা এটার আনসার আসলে কি হবে, কারণ সবগুলাই মনে হয় যে হবে। আচ্ছা, কোনটা হবে না সেটা আগে বলি। এই দেখো, বি নাম্বারে কি আছে? মাকে বল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। এটা তো হবে না, বুঝাই যাইতেছে, তাই না? তারপরে কি? যে কথা ভাবিতে পরাণ শিহরে, তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু, মনে মনে জালপনে। এটাও হবে না। এখন এখানে কি প্রকাশ পাইছে? যে সে হচ্ছে শান্ত হয়ে বসে আছে, যে একদম কি বলবো, যে দুঃখে চিন্তায় ভয়ে গভীর ধ্যানে আছে, এবং প্রার্থনারত হাত দুটি তার, যে প্রার্থনা করতেছে সৃষ্টিকর্তার কাছে, নয়নে অশ্রুজল, এবং তিনি কাঁদতেছেন। তাইলে এখন আমাদের কনবানেগা কারোরপাতির 50-50-র মতো দুইটা অপশন আছে, ঠিক আছে? নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ। এখানে কি প্রকাশ পাইছে? যে সে হচ্ছে এই যে প্রার্থনা করতেছে এবং ছেলে যাতে ভালো হয়ে যায় সেটা নিয়ে প্রার্থনা করতেছে। এখানে কি আছে? ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। যে এখানেও প্রার্থনা করতেছে এবং এই প্রার্থনা করতে করতে তার যে চোখে পানি চলে আসতেছে সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দুইটা একদম সিমিলার না? আমি নিজে এটা নিয়ে অনেকক্ষণ কনফিউজ ছিলাম, বাট আমার মনে হয় এটা ডি হওয়া উচিত। কারণ দেখো, যে দুইটাই যেহেতু একদম সিমিলার, তো আমরা আরও বেশি আরও প্রিসাইজ সিমিলারিটি কী আছে সেটা যদি খুঁজি, এখানে যেমন বলছে যে নয়নে অশ্রু জল, এখানে এরকম বলা হয়েছে যে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, অর্থাৎ দুইজনই কাঁদতেছে। আর এর আগে আমরা এখানে সি নাম্বারে আনসার কি দেখছিলাম? যে আরোগ্য লাভের আকুতি, তাই না? তো এখানেও কিন্তু এই আরোগ্য লাভের আকুতি দুই জায়গায় প্রকাশ পাইছে, তো এই জন্যই এই দুইটা আমাদের অপশন থাকলো। এবং সবার লাস্টে আমি এই জিনিসটাকে পয়েন্ট আউট করে, যে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর এবং তার নয়নে অশ্রুজল, এই দুইটা জিনিসের যদি সিমিলারিটি দেখি তাইলে এটার আনসার ডি হওয়া উচিত। ওকে ওকে খোকন দীর্ঘদিন যাবৎ অসুস্থ, উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য নাই, তাই হচ্ছে চোখের জল ফেলেন। তাহলে কোন কবিতা? পল্লী জননী কবিতা, একদম ইজি। ওকে, আচ্ছা, এখানে ফুটে ওঠা ভাবটি কি? রোগ মুক্তির লক্ষণ না, তা তো হবে না। সন্তানের মুমূর্ষু অবস্থা, অকৃত্রিম স্নেহ। তাহলে আনসার কি হওয়া উচিত? আনসার হওয়া উচিত 2 ও 3। কি কারণে ছেলেকে মেলায় যেতে দেননি? একদম সহজ, আর বলবোই না, তোমরাই দেখো। ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জড়ায় মায়ের ডানা। এখানে কি বোঝানো হয়েছে বলো তো? এখানে সন্তানের মৃত্যুর কথা মনে জাগা, এটা হবে না। এটা সম্ভবত হবে মায়ের আতঙ্কিত অবস্থা, কারণ আমরা কবিতায় কিন্তু মায়ের আতঙ্কিত অবস্থাটাই সবচেয়ে বেশি দেখতে পাই, তাই না? কানাকুয়োর ডাক, বাদুর পাখার ঝাপটানি পল্লী মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে? কোন আশঙ্কা বলো তো? ছেলের হারানোর আশঙ্কা।
আচ্ছা, ফুরায় এসেছে তেল, এখানে কি প্রকাশ পেয়েছে? ছেলের মৃত্যু আসন্ন। যে এরকম একটা চিন্তা, এরকম একটা ভয় মায়ের মনে দেখতে পাই আমরা, যে হয়তো ছেলের মৃত্যু আসন্ন, হয়তো এই প্রদীপটা তার ছেলেকেই সিম্বলাইজ করতেছে। ওকে, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত, এখানে কি প্রকাশ পাইছে বলো তো? এখানে কি প্রকাশ পাইছে? দুঃখের অশনি সংকেত। এখানে তো কোনো সংকেত নেই। সংকেত কোথায় ছিল? ওই যে বাহিরেতে নাচে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, ওখানে ছিল। তাইলে থমথম কালো রাত এখানে জাস্ট নীরব প্রকৃতি, এটাই প্রকাশ পাইছে। ওকে, যে কথা ভাবিতে পরাণ শিহরে, এখানে কি প্রকাশ পাইছে? অভাব তো হবে না, বাকি দুইটা অবভিয়াসলি একদম সহজ। তাইলে শঙ্কা ও ভয়। ওকে, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের, আচ্ছা এটা রিডিং পড়ার কি আছে? রাজীব শহরে পড়ে, মা তাকে পড়ালেখা খরচ পাঠাতে পারেন না, এদেশে বাড়ি আসতে পারেনি, আর মা খাবার সামনে নিয়ে চোখে পানি ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো হবে না, সাজ হয়ে গেল তবু আসে না, এটা হবে না। আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল, এটাও হবে না। তাইলে এই দুইটার মধ্যে কোনটা হবে? দেখো, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, এটা হচ্ছে ওই যে অভাবের কনটেক্সটের সাথে সম্পর্কিত। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, এটা দেখেও তোমরা কনফিউজ হইতে পারো যদি তোমাদের কবিতার কনটেক্সট মনে না থাকে। যদি কবিতার কনটেক্সট মনে থাকে তাইলে তুমি জানবা যে এটা কখন ছিল। এটা ছিল ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর, অর্থাৎ যখন তিনি প্রার্থনা করছিলেন, এটা তখনের লাইন। তাইলে কিন্তু এটাও হবে না। তাইলে কোনটা হবে? হবে হচ্ছে এ। ওকে, তারপরে কি বলছে? আচ্ছা, রাজীবেরই উদ্দীপক, তাইলে এখানে মূল সুর কোন দিক থেকে? সেম। সন্তান বাৎসল্যতা ইয়েস, কর্তব্য পরায়ণতার এখানে কিছু নাই। কি আছে? দারিদ্র্যের সীমাবদ্ধ চাহিদা। তাইলে আমার আনসার কি হবে? আমার আনসার হবে 1 ও 3। আচ্ছা, নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, চরণটিতে পল্লী জননীর কোন দিকটির ইঙ্গিত রয়েছে? প্রচলিত কুসংস্কার, ধর্মীয় রীতি, সন্তানের সুস্থতায় আকুতি। আচ্ছা, এখানে কি, এখন দেখো দুইটা কিন্তু একসাথে হইতে পারে না, তাই না? প্রচলিত কুসংস্কার আর ধর্মীয় রীতি একসাথে হবে না। এটা তো হবেই আনসার শিওর, সন্তানের সুস্থতায় আকুতি হচ্ছে আমাদের মেন রিজন। ঠিক আছে, তাহলে এই আনসারটা বাদ। এই আনসারটা কেন বাদ? কারণ 1 আর 2 সেম জায়গায় যাইতে পারে না, তাই না? কুসংস্কার আর ধর্মীয় রীতি ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড, তো এটা বাদ। তারপরে 1, 2 ও 3 ও বাদ, কারণ 1 আর 2 যেহেতু একসাথে হবে না, তাহলে আমার অপশন কি আছে? 1 ও 2 অথবা, মানে 1 ও 3 অথবা 2 ও 3। ঠিক আছে, তাহলে এখানে কোন দিকটার ইঙ্গিত রয়েছে? এখন নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, এটা কি হচ্ছে আমাদের ধর্মীয় রীতি? এটা তো ধর্মীয় রীতি না, তাই না? তাইলে কি হবে আনসার? আনসার হবে প্রচলিত কুসংস্কার। তাইলে 1 ও 3। ওকে, পল্লী জননী কবিতার মূল সুর কি? এটা কিন্তু আমাদের চিন্তা করার, গবেষণা করার কিছু নেই, এটা আমাদের বইয়ের লাইন। বইয়ের লাইন কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। ওকে, পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটা ছিল? হুতুমের ডাক। এই যে ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর। ওকে, তারপর অকল্যাণ সুর কোনটাকে বলা হয়েছে বলো তো? আচ্ছা, পল্লী জননী কবিতায় কোনটাকে, কি রে ভাই এক প্রশ্ন কতবার? হুতুম 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 অকল্যাণ। এই হুতুমের সামনে এগুলো বলা যাবে না, কি দুঃখ হবে চিন্তা করো। একটা বেচারা পাখি ডাকতেছে, সবাই এটা অকল্যাণ বানায় দিছে, খুবই স্যাড। আচ্ছা, ফুরায় এসেছে তেল বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যু ঘনিয়ে আসছে। এগুলো কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, দেখছো? একই টাইপের কোয়েশ্চেনই কিন্তু ঘুরায় ফিরে আসতেছে, তাই না? যে আমরা আগে যে কোয়েশ্চেনগুলো দেখছি, হয়তো ওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট, হয়তো লাইনটা একটু ডিফারেন্ট করে লেখা হয়েছে, বাট মেন আনসার কিন্তু সেমই, মেন প্রশ্ন কিন্তু সেমই। ওকে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। এখানে দোলে শব্দ দ্বারা পল্লী জননী কবিতার কোনটা বোঝানো হয়েছে? দোলে দিয়ে একটাই বোঝানো হয় না, সেটা হচ্ছে দোলে মানে দোলা, যে আসলেই দোলতেছে সেটা কিন্তু বোঝানো হয়নি। এখানে কি বোঝানো হয়েছে? তার শঙ্কা, তার ভয়টা বোঝানো হয়েছে। তাহলে আনসার কি হবে? 1 ও 3। আচ্ছা, তারপর কি হলো? তারপরে হলো হচ্ছে ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা ভালো না, ডাক্তার বলেছেন সে আর বেশি দিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করেন। এই কথা শুনে মায়ের চোখে শুধুই অশ্রু। সমরের কথায় পল্লী জননী কবিতার খোকার কোনটি প্রকাশ পেয়েছে? কোনটা প্রকাশ পাইছে বলতো? ওই যে সে হচ্ছে খালি আবদার করতেছিল মায়ের কাছে, তাহলে কি প্রকাশ পায়? অন্যায় আবদার। আর উদ্দীপকের মা ও পল্লী জননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে মাতৃসত্তার প্রকৃত সত্য, ইয়েস। স্বার্থের বাড়াবাড়ি, নো। এবং সন্তানের প্রশান্তি, ইয়েস। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 ও 3। ওকে, তাহলে আমাদের পল্লী জননী, আশা করি তোমাদের আর কোনো ডাউট, কোনো প্রবলেম থাকবে না। আমি চেষ্টা করছি যতটা তোমাদের এক্সামের জন্য যতটুক দরকার একদম পুরাপুরি 100% যাতে হয়ে যায়, কাভার হয়ে যায়, কোনো ফাঁক ফোকর যাতে না থাকে, এমনভাবে তোমাদের পড়ায় দেয়া।
তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।